দেখ আজকে যেটা তোদের আছে বিজনেস স্টাডিজের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট মানে টপিক এটা। তো যেহেতু এখন ক্লাস 11-এ এমসিকিউতে পরীক্ষা হয়, তো তোদের মনে একটা ধারণা থাকে যে শুধুমাত্র বই পড়লেই হয়ে যাবে বা এমসিকিউগুলো যেগুলো আছে বইয়ের পিছনে ওটা পড়লেই হয়ে যাবে। তো বাস্তবে কিন্তু সেটা নয়, বাস্তবে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগবে। কারণ বারবার বলছি, স্কুল ক্লাস 11-এর কোশ্চেন বানাবে, তো কেমন বানাবে কেউ জানে না। এরা প্রত্যেকটা টপিক কিন্তু থরলিভাবে পড়তে লাগবে, ঠিক আছে? তো এবার যে ফার্স্ট জায়গাটা আছে আমাদের বিজনেস স্টাডিজের, দেখে নে, এইটা তোরা নোট ডাউন করে নিবি যে ফার্স্ট টপিক হচ্ছে ভারতে ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস। অর্থাৎ ক্লাস 11-এর প্রথম টপিক হচ্ছে বিজনেস স্টাডিজে যে আমরা ব্যবসা বা বাণিজ্য যেটা আমরা ভারতের বুকে করি, সেইটা কিভাবে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে বা তার বিবর্তনটা কি করে হয়েছে। দেখ, রাতারাতি তো আর কোনো জিনিস তৈরি হয়ে যায়নি। তো সভ্যতার একদম শুরু থেকে কি করে ব্যবসা ধাপে ধাপে উন্নতি হয়েছে, যেমন গোটা বিশ্বের ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, তার সাথে তাল মিলিয়ে ভারতের ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। তো টপিকটা হচ্ছে গিয়ে হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া বা ভারতে ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস। কিন্তু শুধুমাত্র ভারতের উপরে এখানে জোর দেওয়া হয়নি, ভারতের ব্যবসা বাণিজ্যের ইতিহাস কিন্তু হচ্ছে গিয়ে গোটা বিশ্ব ব্যবসা বাণিজ্যের ইতিহাসের একটা অংশ। তাই বলবো ভারতের ব্যবসা বাণিজ্য, কিন্তু আমরা শিখবো গোটা বিশ্বের ব্যবসা বাণিজ্যের ইতিহাস সম্পর্কে। মোটামুটি গোটা বিশ্বের সাথে ভারতের খুব একটা তারতম্য বা পার্থক্য নেই, ডিফারেন্স নেই। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আদিম যুগ, যেটাকে আমরা বলি প্রিমিটিভ এজ, ঠিক আছে? আদিম যুগ কি জিনিস তোরা প্রত্যেকেই জানিস। 1 নম্বর পয়েন্টে দেখ আদিম যুগ। এই সময় কি ছিল না, মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। অর্থাৎ আদিম যুগে মানুষ কি করতো? খাদ্য উৎপাদন করতে পারতো না। মানুষ বনে জঙ্গলে থাকতো, পশু শিকার করে তার ক্ষুধা নিবারণ করত। তো তার যে বেসিক নিডস খাবার, সেটা পশু শিকারের মধ্যে হতো। নিজের শরীরকে ঢেকে রাখার জন্য কাপড় তো আর ছিল না, তখন সেই যে পশু তারা শিকার করত তাদেরই চামড়াটাকেই তারা ইউজ করত পোশাক হিসাবে, তাই না? আর কোনো রকমে গুহার ভেতরে বা কুটির বানিয়ে তারা আস্তে আস্তে থাকা শিখতে শুরু করে। তাহলে এই সময় ব্যবসা বাণিজ্যের তেমন কোনো শুরু দেখতে পাই না আদিম যুগে। কিন্তু আমাদেরকে জানতে লাগবে আদিম যুগ কি, তোমাদের বইয়ে দেওয়া আছে। সেকেন্ড, বিনিময় যুগ। আস্তে আস্তে মানুষ উন্নত হতে শুরু করেছে, আসছে আদিম যুগ ছেড়ে বিনিময় যুগে। ইংরাজিতে এই বিনিময় যুগকে বলা হয় বার্টার সিস্টেম। বার্টার স্পেলিং BARTER, বার্টার মিন্স হচ্ছে বিনিময়। অর্থাৎ এখানে আমরা অর্থাৎ মানুষেরা একটা দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যটাকে বা দ্রব্যটার বিনিময়ে অন্য দ্রব্য সংগ্রহ করছি। অর্থাৎ ধরো তুমি ধান উৎপাদন করলে, ঠিক আছে? এবার বাজারে অন্য কেউ কার কাছে গেলে, সে ধরো বা অন্য কারোর কাছে গেলে তাকে ধান দিয়ে, তোমার ধান তাকে দিয়ে তার কাছ থেকে গম বা ডাল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলে। অর্থাৎ প্রথমে আসছে আদিম যুগ, তারপরে স্টেজে আসছে আমাদের বিনিময় যুগ বা বার্টার এজ। তৃতীয় নম্বর আসছে আমাদের কাছে মুদ্রা যুগ। অর্থাৎ বার্টার যুগে কি হচ্ছিল না, চালের বদলে ডাল, ডালের বদলে তেল, তেলের বদলে হলুদ, হলুদের বদলে নুন। কিন্তু এতে একটা প্রবলেম দেখা দিল, ধরো তোমার কাছে যা আছে অপরের কাছে সেইটার দরকার নেই। ধরো তুমি একটা পার্সন এক্স, তুমি ওয়াই এর কাছ থেকে কিছু জিনিস আনতে গেলে, ধরো হলুদ আনতে গেলে, আর তোমার কাছে চাল আছে, কিন্তু ওয়াই এর এখন চালের দরকার নাই, ওয়াই এর ডালের দরকার আছে। তাহলে ওয়াই কেন তোমাকে নিজের হলুদটা দেবে? কথা বুঝতে পারছো?
মানে তোমার কাছে যা আছে অন্যের কাছে সেটা দরকার নাও থাকতে পারে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? বুঝতে পারছো না? ক্লিয়ার হতে পারছো জিনিসটা কি? যে দ্রব্যটা তোমার কাছে আছে তুমি তার বিনিময়ে অন্য কিছু কিনতে গেলে, কিন্তু তার কাছে যদি সেই দ্রব্যটার প্রয়োজন না থাকে তাহলে সে কেন এক্সচেঞ্জ করতে যাবে বা বিনিময় করতে যাবে? তাহলে বিনিময় ব্যবস্থায় কিছু অসুবিধা দেখা দিল। এই অসুবিধাটাকে দূর করার জন্য পরবর্তীকালে আসছে আমাদের মুদ্রা যুগ বা কয়েনেজ। কয়েনেজে কি হচ্ছে, মানুষ বিনিময় প্রথার পরিবর্তে কয়েন, কি বললাম, কয়েনের থ্রুতে কেনার চেষ্টা করছে। কয়েন মানে মুদ্রা। প্রথম দিকে মুদ্রাগুলো ছিল কিসের? তামা, ব্রোঞ্জ, অন্যান্য ধাতু। আর আজকে এই মুদ্রাগুলো তোমরা দেখতে পাচ্ছ অন্য ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে, তাই না? মুদ্রা যুগ মানে কি, বিনিময় যুগের অবসান ঘটছে এবং মানুষ আস্তে আস্তে মুদ্রার ব্যবহার করে দ্রব্য আদান প্রদান করছে। ক্লিয়ার? তাহলে আধুনিক যুগ পড়লাম, বিনিময় যুগ পড়লাম, মুদ্রা যুগ পড়লাম, এরপরে আসছে বাজার ব্যবস্থা। কি ব্যবস্থা আসছে? বাজার ব্যবস্থা। বাজার ব্যবস্থায় কি হচ্ছে না, বাজার মিন্স হচ্ছে একটা অঞ্চল যেখানে ক্রেতা এবং বিক্রেতা, দ্যাটস মিন্স সেলার আর বায়ার, এর একটা প্লেসকে বোঝাচ্ছে যেখানে সেলার আর বায়ার দুজনে এসে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের যেটা দ্রব্যের প্রয়োজনীয়তা আছে সেই অনুযায়ী তারা দ্রব্য কি করছে, এক্সচেঞ্জ করছে। আই হোপ তোমাদের ক্লিয়ার হচ্ছে। এটাকে বলা হচ্ছে বাজার ব্যবস্থা, যেটা আজকের দিনে আমরা দেখতে পাই। মার্কেট দেখবে তোমরা, মানে তোমার বলো অনেক সময় যে সবজি বাজার যাচ্ছি বা মাছের বাজার যাচ্ছি, অর্থাৎ মাছের বাজারে মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে আর আমরা ক্রেতারা মাছ কিনতে যাই। তাহলে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় কি হচ্ছে, আসছে এবং নিজেদের প্রয়োজন মতো দ্রব্য ক্রয় বিক্রয় করছে মুদ্রার বিনিময়ে, তাই না? নেক্সট টপিক খুবই ইন্টারেস্টিং, এই বাজার ব্যবস্থার পর আসছে। এই বাজার ব্যবস্থায় দুটো পয়েন্ট আমাদেরকে মাথায় রাখার মতো আছে, সেই দুটো হচ্ছে গিয়ে সিএমসি, দ্যাট মিনস কাস্টমার এখানে মানির বদলে কোনো প্রোডাক্টকে এক্সচেঞ্জ করছে। ক্লিয়ার? সিএমসি। আর তাতে যে সে মানি পাচ্ছে, মানে টাকা পাচ্ছে, সেটা দিয়ে সে আবার অন্য প্রোডাক্ট কিনছে। মানে কাস্টমার মানি এগেনস্টে অন্য প্রোডাক্ট কিনে আবার অন্য দ্রব্য কিনছে। এবং প্রথমবারে ধরো তুমি কোনো একটা দ্রব্য কিনলে, তাকে বলা হবে M1, মানে যে টাকাটাতে তুমি ব্যয় করছো কোনো দ্রব্য কিনতে। আর M2 মানে হচ্ছে তুমি সেই দ্রব্যটা বিক্রি করে যে টাকাটা পেলে, মানে প্রথমে যে টাকাটা ব্যয় করলো তার নাম M1, তারপরে যে টাকাটা বিক্রি করে পেলে সেটা হচ্ছে M2। একটা উদাহরণের সাহায্যে জিনিসটাকে বোঝা যায়। ধরো একটা পেন্সিল তুমি কিনলে 5 টাকা আর বিক্রি করলে 7 টাকায়। তো প্রথমে পেন্সিল কিনেছো, তাহলে কিনেছো মানে হচ্ছে M1, ফার্স্টে যেটা আসবে তাকে M1, বিক্রি 7 টাকায় করলাম তাহলে সেটা হচ্ছে M2। M মিন্স মানিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে 7 মাইনাস 5, 2 টাকা হচ্ছে তোমার প্রফিট বা মুনাফা। আই হোপ এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এতটুকু হয়ে গেছে ক্লিয়ার। নেক্সট টপিকের মধ্যে আমরা কি শিখছি, এখানে এবার আসছে আধুনিক যুগ, যাটাকে বলেছি আমরা মডার্ন এজ। এই মডার্ন এজে এখন মানুষ কি করছে, নিজের প্রয়োজন অনুযায়ী দ্রব্য উৎপাদন। দেখো আগে একটা কি ছিল, আধুনিক যুগের মধ্যে একটা প্রবলেম কি দাঁড়াচ্ছে, দেখো আমাদের কাছে যেমন অনেক বিকল্প আছে, তাই না? ফলে বাজারে প্রতিযোগিতা বেড়ে গেছে। যেমন আগেকার দিনে একটাই চকলেট তৈরি হতো, সবাইকে সেই চকলেট ইচ্ছা না থাকলেও কিনতে হতো, খেতে হতো। চকলেট বললে একটাই থাকতো। আজকের দিনে হাজারো চকলেটের রকমারি ব্যবসা এসেছে, হাজার সুগন্ধের, টেস্টের, ফ্লেভারের চকলেট চলে এসেছে। 5 টাকা থেকে শুরু করে বাচ্চাদের জন্য 50 টাকার চকলেট থেকে 500 টাকার চকলেট আসছে। তাহলে আধুনিক যে যুগ, সেই যুগ কিন্তু আরও কি প্রতিযোগিতায় পরিপূর্ণ। এখানে প্রত্যেকটা জায়গায় ব্যবসায়ীকে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা করতে হবে। দ্যাটস মিন ইট ইজ এ কমপ্লিকেটেড ইরা অফ বিজনেস। ইরা মিন্স যুগ।
তাই না? কমপ্লিকেটেড মানে কি, খুবই জটিল। তাই ইউ হ্যাভ টু গেইন অর অ্যাকুয়ার প্রপার নলেজ অ্যাবাউট দি বিজনেস এনভায়রনমেন্ট। তোমাকে ব্যবসার যে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সে সম্পর্কে তোমাকে প্রপার নলেজ রাখতে লাগবে, আদারওয়াইজ ইউ ক্যান নট রান ইউর বিজনেস প্রপারলি। তাছাড়া তুমি তোমার ব্যবসাকে সঠিক মতো পরিচালনা করতে পারবে না। তাহলে আধুনিক যুগ অনেকটাই কমপ্লিকেটেড এবং ব্যবসায়ীকে এখানে খুবই খুবই মানে কি বলবো, বিচক্ষণতার সাথে প্রতিটা পদক্ষেপকে গ্রহণ করতে হবে। ক্লিয়ার? নেক্সট টপিকের মধ্যে আমরা আসছি। তাহলে আমরা এটা পড়লাম ভারত এবং গোটা বিশ্বের একটা যে ব্যবসা বাণিজ্যের যে স্রোত কীভাবে এটা ডেভেলপ করছে ধীরে ধীরে, বা এর রেভলিউশনটা কী করে আসছে। নেক্সট হচ্ছে ভারতবর্ষে যে দেশীয় ব্যাংক, যাকে আমরা বলছি ইন্ডিজিনিয়াস ব্যাংকিং সিস্টেম, সেটা কী করে এসছে। দেশীয় ব্যাংক মিনস দেশীয় ব্যাংক অর্থাৎ এখানে তোমরা জানো যে কোনো দেশের যে ব্যাংকিং ব্যবস্থা সেটা পরিচালিত হচ্ছে সেই দেশের রিজার্ভ ব্যাংকের দ্বারা। কার দ্বারা বাবু? রিজার্ভ ব্যাংকের দ্বারা, তাই না? ভারতবর্ষে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বা অনেকে এটাকে সেন্ট্রাল ব্যাংকও বলে থাকে। কি ব্যাংক বলে থাকে? সেন্ট্রাল ব্যাংক, বা বাংলায় আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা। ভারতবর্ষের এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই, যাকে আমরা বলে থাকি। আরবিআই কি করে? ব্যাংকের সম্পর্কিত যাবতীয় নীতি, ঠিক আছে, যাবতীয় নিয়ম এবং নীতি আরবিআই প্রস্তুত করে। এই আরবিআই যে প্রস্তুত করছে ব্যাংকের নিয়ম নীতিগুলো, এগুলোকে বলা হয় মানিটারি পলিসি। কি পলিসি বলা হয়? মানিটারি পলিসি, বা বাংলায় বলি আর্থিক নীতি। কি বলছি? আর্থিক নীতি। ক্লিয়ার? আরবিআই ডিক্লেয়ার করে যে ভারতবর্ষের রেপো রেট কী হবে, রিভার্স রেপো রেট কী হবে, ঠিক আছে, ইন্টারেস্টের লোনের উপরে ইন্টারেস্ট কী হবে, মানে বিভিন্ন ধরনের লোন হয় তো, পার্সোনাল লোন, কার লোন, হাউস বিল্ডিং লোন, মোবাইলের লোন হয় না, তো বিভিন্ন ধরনের লোনের ইন্টারেস্ট রেট কার কত হবে সেটাও নির্ধারণ করছে আরবিআই। বাজারে 50 টাকা নোট থাকবে না, 100 টাকা নোট থাকবে না, 2000 টাকা নোট থাকবে, সেটাও নির্ধারণ করছে আরবিআই। ক্লিয়ার? এরপর টপিক হচ্ছে গিয়ে তো স্যার, এই দেশীয় ব্যাংক বা ইংলিশ ব্যাংক কাদেরকে বলা হয়? যারা আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করে না, অর্থাৎ যারা আরবিআই নিয়ম নীতিকে মানছে না, তাদেরকে আমরা কি বলছি? দেশীয় ব্যাংক। ভারতবর্ষে তোমরা জানো যে গুজরাটি শ্রফ আর মারোয়ারি ক্যাশিয়ার বা চেটিয়ার, এরা হচ্ছে গিয়ে দেশীয় ব্যাংকের অন্যতম উদাহরণ। তোমাদের যে এমসিকিউতে পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে দেশীয় ব্যাংকারের উদাহরণ দাও, তখন তোমাকে বলতে লাগবে দেশীয় ব্যাংকারের উদাহরণ হচ্ছে গুজরাটি শ্রফ বা গুজরাটি সরফ। অনেকে হিন্দিতে এটাকে শ্রফ বলে থাকে, বুঝতে পেরেছো? শ্রফ টাইটেল, ঠিক আছে। মুলতানি শ্রফ, চেটিয়ার, আমরা যদি বাঙালি তো আমাদের বলি গুজরাটি শ্রফ, মুলতানি শ্রফ, চেটিয়ার, মারোয়ারি ক্যাশ, ঠিক আছে, ইংলিশে লেখা আছে মারোয়ারি ক্যাশ, ঠিক আছে। এরা এক একটা সম্প্রদায়, ঠিক আছে। বেসিক্যালি এরা কি করে না, ভারতবর্ষের বুকে সুদের ব্যবসা করে। বেসিক্যালি যদি পাতি বাংলায় বলি, এরা কি করে? সুদের ব্যবসা করে। এরা গ্রাম বাংলায় সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে স্বল্প সুদ বলা যাবে, ঠিক হবে না, উচ্চ হারে সুদ নেয়, কিন্তু সহজ শর্তে এরা ঋণ প্রদান করে। সুদের হার উচ্চ, কিন্তু ঋণ প্রদান করার শর্তটা কি অনেক সহজ এবং সরল। যদি আমি তোমাকে বলি তুমি ব্যাংক থেকে লোন নাও গিয়ে, তাহলে ব্যাংক তোমাকে এত পরিশ্রম করাবে বাস্তবে যে সেটা একটা
স্বল্প শিক্ষিত গ্রামীণ মানুষের পক্ষে অত কাগজপত্র নথিপত্র রাখা পসিবল নয়। তাহলে এবার গ্রামের কৃষক সে কি করবে? ঋণ না নিলে তো সে চাষ করতে পারবে না, বা মেয়ের বিয়ে দেওয়ার আছে, বা ছোটখাটো সে ব্যবসা করবে, পুঁজি নাই তার কাছে। বেসিক্যালি যেহেতু আমরা বিজনেস স্টাডি করছি, তাহলে আমরা বলবো ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য, বোঝার চেষ্টা করো, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিসের দরকার পড়বে? অর্থে। যেমন এই শরীরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার আছে, কারবারকে এগিয়ে নিয়ে যেতে গেলে অর্থের দরকার আছে, যাকে আমরা বলছি মূলধন। মূলধন নিজেরও হতে পারে, ঋণ করে আনা হতে পারে, মানে ঋণাকৃত মূলধন, নিজস্ব মূলধন, তাই না? বরোড ক্যাপিটাল আর কি ওন ক্যাপিটাল ইংরেজিতে বলা হয়। তো বড় ক্যাপিটাল বা বরোড ক্যাপিটালের যখন আমরা পড়ব, তখন এই ঋণাকৃত মূলধনের একটা অন্যতম উৎস হচ্ছে গিয়ে এই দেশীয় ব্যাংকার বা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। এরা সহজ শর্তে কিন্তু উচ্চ হারে ঋণ, উচ্চ সুদের হারে ঋণ দেয়। ক্লিয়ার? তাহলে এদের নামগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর কাজ কি না? সহজ শর্তে ঋণ প্রদান করা। ইংলিশ ভার্সন আমরা লিখতে পারি প্রোভাইড লোন উইথাউট এনি কমপ্লিকেটেড রুল। ব্যাংক থেকে নিতে গেলে ব্যাংকে তোমাকে ঘর বন্ধক রাখো, জমি বন্ধক রাখো, কাগজ দেখাও, স্টক দেখাও, অনেক ঝামেলা। এদের এখানে এত ঝামেলা নেই। ক্লিয়ার? আর কি আছে? অসুবিধা। যদি অসুবিধার দিকে আমরা দেখি, দেখতে পাবো উচ্চ হারে সুদ ধার্য করা হয়। কি হারে সুদ ধার্য করা হয়? অর্থাৎ চার্জ হাই ইন্টারেস্ট অন লোন প্রোভাইডেড বাই দেম। তারা যে সুদ দিচ্ছে, যে অর্থ দিচ্ছে, লোন দিচ্ছে সাধারণ গরিব মানুষকে, তার এগেইনস্টে তারা উচ্চ হারে কি নিচ্ছে? সুদ নিচ্ছে। তোমরা জানো যে এই গ্রাম বাংলায় যারা এই মারোয়ারি কেয়াস বা গুজরাটি সরব বা মুলতানি সরব সম্প্রদায়ের লোকরা যারা ঋণ দেয়, এত উচ্চ সুদের হার থাকে যে সাধারণ মানুষ নিজের ঘটিবাটি পর্যন্ত বিক্রি করে দেয় সেই ঋণের দায় জড়িয়ে। কিছু বছর আগেও ভারতবর্ষে বহু কৃষক এবং এখনো বহু কৃষক কি করছে? ঋণের দায় জর্জরিত হয়ে ঋণ পরিশোধ করতে না পেরে তার চাষের জমিতে কি করছে? আত্মহত্যা করছে। তাহলে এখানে উচ্চ হারে সুদ ধার্য করা হয় এবং আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা এটা নিয়ন্ত্রিত নয়। ইট ইজ নট কন্ট্রোলড বাই আরবিআই, তাই না? এটা আরবিআই এর কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা করে না। আরবিআই বলে দেয় যে লোনের হার 9% থেকে 11%, এটা স্ল্যাব থাকে 9 থেকে 11, মানে সর্বনিম্ন 9, সর্বোচ্চ 11। এর বেশিও নিতে পারবে না, আর কমও নিতে পারবে না, কিন্তু এর আরবিআই নিয়মের কোনো তোয়াক্কাই করে না। কথাটা বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এর আরবিআই নিয়মের কোনো মান্যতা দেয় না। আই হোপ ক্লিয়ার করতে পারছি। নেক্সট, এবার তাহলে আমরা বললাম ভারতের একটা যে ব্যবসা, তার একটা ইতিহাস, ভারতবর্ষের যে দেশীয় ব্যাংক সিস্টেম বা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, তার একটা সুবিধা, তার অসুবিধা, এবং পরের টপিক দেখো, ব্যবসা করতে গেলে কি লাগবে? মধ্যস্থতা। তুমি তোমার যাবতীয় উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করতে পারবে না, একজন মিডলম্যান চাই, যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারমিডিয়ারিজ বা মিডলম্যান, যে দাঁড়িয়ে তোমাকে তোমার দ্রব্য ক্রেতার বিক্রেতার মধ্যে কি করে দেবে? সংযোগ স্থাপন দেবে, ব্রিজ তৈরি করে দেবে একটা। ঠিক আছে? তো উৎপাদক যাতে উৎপাদককে তার দ্রব্য উৎপাদন করার পর যাতে ঘুরে বেড়াতে না হয় যে কাকে বিক্রি করব কাকে বিক্রি করব, ঠিক তেমনি যারা এর ক্রেতা তারাও যাতে সহজে পণ্যদ্রব্য কিনতে পারে। এই ধরনের কতগুলো এর মধ্যস্থতাকারীর নাম হচ্ছে গিয়ে এক দালাল, যাকে আমরা বলি ব্রোকার ইংরেজিতে। ব্রোকার বা দালাল কি করে? ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দেয়। ব্যাস, এর কাজ এতটুকু। এর জন্য সে দালালি বা ব্রোকারেজ চার্জ করে। কি চার্জ করে? দালালি বা ব্রোকারেজ। দেখবে জমি জায়গা বিক্রি ক্ষেত্রে দালালের দরকার পড়ে না, তাহলে একজন জমি বিক্রেতা, একজন জমির ক্রেতা,
দুজনের মধ্যে সংযোগ স্থাপন করছে কে? দালাল। ক্লিয়ার? পরের টপিক হচ্ছে ফড়িয়া। ফড়িয়া সবজি বা এই ধরনের কাঁচামাল, ধরো তোমার বেসিক্যালি এটা সবজি বিক্রেতাতেই কাজে লাগে, বুঝতে, ভেজিটেবলসে কাজে লাগে। বাজারে তুমি দেখবে ফড়িয়া। ফড়িয়া কি করছে না, ছোটোখাটো যারা বিজনেসম্যান আছে তাদের কাছ থেকে বা কৃষক বন্ধু আছে, ফার্মার, তাদের কাছ থেকে একবারে কাঁচা সবজি কিনে নিচ্ছে, নিয়ে নিজের কাছে মজুত করে রাখছে, বুঝতে পারলে? দিয়ে এবার অল্প অল্প করে কি করছে? বিক্রি করছে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে ধরো কোনো একটা সবজি, যেমন এইবার শীতকালে ফুলকপি 2 টাকা করে বিক্রি হচ্ছিল, ব্যাপক বিক্রি, ফুলকপি 2 টাকা করে। লোকে ফুলকপির চপ, ফুলকপির বিভিন্ন আইটেম বানিয়ে খাচ্ছিল। 7-10 দিন ফুলকপি 2 টাকা 5 টাকায় বিক্রি হলো। হঠাৎ করে ফুলকপি মার্কেট থেকে গায়েব করে দিল। কারা? এই ফড়িয়া। এরা কি করে, কৃষক যখন দেখছে ভাই আমি 2 টাকা করে ফুলকপি বিক্রি, আমার লস, ফড়িয়া বলছে তোমাকে আমি 10 টাকা করে দিয়ে দেবো, তুমি আমার সব ফুলকপি দিয়ে দাও, যা চাষ করবে আমাকে। এরপরে ফড়িয়া সেটাকে ব্ল্যাক মার্কেটিং করে থাকে, যেটা একদম উচিত না, কালোবাজারি। এবার ওরা কি করছে দেখো, এখানে আমরা করছি কিন্তু মধ্যস্থতা কারবারি বা মধ্যস্থতাকারী, এদের মেন কাজ কিন্তু কারবারকে প্রপারলি রান করতে সাহায্য করা, হেল্প করা। প্রপারলি রান মিনস হচ্ছে সঠিকভাবে চালাতে সাহায্য করা, কিন্তু এরা সুবিধা না করে অনেক সময় অসুবিধাও করে দেয়। ক্লিয়ার? এরা কি করছে? ব্ল্যাক মার্কেটিং বা কালোবাজারি করছে, দ্রব্য অযথাভাবে এরা কি করছে? মজুত করে রাখছে, দিয়ে পরে সময় বুঝে দাম বাড়িয়ে বিক্রি করছে। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে 1 নম্বর বললাম দালাল, 2 নম্বর ফড়িয়া, 3 নম্বর হচ্ছে ঝুঁকি বাহকের দস্তুরি। এই ঝুঁকি বাহকের দস্তুরি বা ডেল ক্রেডিয়ার কমিশন এর একটা প্রপার কনসেপ্ট তোমরা বিকমে পাবে। এটা ঝুঁকি বাহকের দস্তুরি বলা হয়। এখানে একজন ব্যক্তি থেকে কনসাইনর যে মাল পাঠায়, যাকে বলা হচ্ছে গিয়ে চালানি কারবার। বুঝতে পেরেছো? বাংলায় বলি কি আমরা চালানি কারবার, ইংরেজিতে বলে কনসাইনমেন্ট বিজনেস। এখানে একজন পণ্য প্রেরণ করে, যে প্রেরণ করছে মানে মাল পাঠায় তাকে বলে কনসাইনার, যাকে মাল পাঠানো হচ্ছে সে হচ্ছে কনসাইনি। এবার কনসাইনি কনসাইনারের হয়ে, আবার বলছি কনসাইনি কনসাইনারের হয়ে মাল বিক্রি করে, কিন্তু তার এগেনস্টে কনসাইনি কনসাইনের কাছ থেকে একটা কমিশন নেয়। অনেক সময় ধারে মাল বিক্রি করে দেয় কমিশন বেশি পাওয়ার চক্করে। এবার ধারে মাল বিক্রি করলে কি হয়? ব্যাড ডেট হয়। কি হয়? ব্যাড ডেট। তখন কনসাইনার বলে আমি তোমাকে একটা এক্সট্রা কমিশন দেবো, ডেল ক্রেডিয়ার কমিশন। কি কমিশন? ঝুঁকি বাহকের দস্তুরি। তাই কনসাইনি অনেক সময় ডেল ক্রেডিয়ার এজেন্ট বলে। কনসাইনি কি বলে? ডেল ক্রেডিয়ার এজেন্ট। এই যে যখন কনসাইনার কনসাইনিকে ডেল ক্রেডিয়ার কমিশন দেয়, তখন যদি কোনো ধারে মাল বিক্রি হয় আর তাতে যদি কোনো ব্যাড ডেট হয়, সেই ব্যাড ডেটের দায় কনসাইনর মানে যে মাল পাঠাচ্ছে সে নেবে না। কে নেবে? কনসাইনি নেবে, কারণ সেই তো ধারে মালগুলো বিক্রি করেছে, সেই নেবে। তার জন্য এক্সট্রা করে নর্মাল কমিশনের পরেও কনসাইনর মানে পণ্য যিনি প্রেরণ করছেন তিনি কনসাইনারকে এক্সট্রা কমিশন দেন, যে কমিশনের নাম ডেল ক্রেডিয়ার কমিশন। আর এই কমিশন কনসাইনি পায় বলে তাকে বলা হয় ডেল ক্রেডিয়ার এজেন্ট। এজেন্ট মানে প্রতিনিধি হলো। নেক্সট, দায়গ্রাহক বা অবলেখক। এই দায়গ্রাহক বা অবলেখকের তোমরা মানে পড়তে পারবে সম্পর্কে বিকম, এটাও বিকমের একটা টপিক আছে, আন্ডার রাইটার কমিশন। কিন্তু ক্লাস 12-এ তোমরা এই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এখানে কোনো কোম্পানি যখন তার শেয়ার বিক্রি করে, তখন সে তার শেয়ারগুলো যাতে বাজারে প্রপারলি ভাবে বিক্রি হতে পারে, তার জন্য কোম্পানি একজন আন্ডার রাইটারকে হায়ার করে, মানে হচ্ছে ভাড়া করে, আর তাকে বলে যে তুমি আমার শেয়ারগুলো বিক্রি করে দাও। এমনি এমনি তোর বিক্রি করে দেবে না আন্ডার রাইটার, সেও কি করে? কোম্পানির কাছ থেকে কমিশন নেয় তার শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার জন্য।
বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবং এই শেয়ার বিক্রি করার পর আন্ডার রাইটার কমিশন নিয়ে থাকে কে? এই এজেন্ট। কার কাছ থেকে? কোম্পানির কাছ থেকে। তাই তাকে বলা হয় আন্ডার রাইটার। এবার আন্ডার রাইটারকে বাংলায় বলা হয় দায় গ্রাহক। কেন বলা হয়? ব্রোকার আর আন্ডার রাইটারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। যদি ব্রোকারকে তুমি ধরো 100 খানা শেয়ার বিক্রি করতে দিলে, ব্রোকার মাত্র 30টা শেয়ার বিক্রি করতে পারলো, 70 খানা শেয়ার যেটা ব্রোকার বিক্রি করতে পারবে না, তার জন্য ব্রোকারের কোনো দায়িত্ব নেই। ব্রোকার ছাড়া পা 30টা বিক্রি করেছে, 30টার কমিশন নিয়ে ব্রোকার ঘরে গিয়ে চা বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু মজার কথা হচ্ছে আন্ডার রাইটার ঘুমাতে পারবে না, কারণ আন্ডার রাইটারকে আমরা কি বলছি? দায় গ্রাহক। অর্থাৎ আন্ডার রাইটার যদি এখানে থাকতো, সে 30টা শেয়ার বিক্রি করতে পারতো পাবলিকের কাছে, তাহলে বাকি 70টা শেয়ার যেটা সে বিক্রি করতে পারেনি, যেটা আনসোল্ড আছে, কি আছে? অবিকৃত। ইন দ্যাট কেস আন্ডার রাইটারকে ওই 70 খানা আনসোল্ড শেয়ার নিজেকে কিনে নিতে হতো। বুঝতে পারছিস? তার জন্য আন্ডার রাইটারের লায়াবিলিটিস মোর দ্যান কার থেকে? ব্রোকারের থেকে। মানে ও পালাতে পারবে না। তাই আন্ডার রাইটার হাই কমিশন হায়ার মোর দ্যান, মানে এই যে আন্ডার রাইটারের যে লায়াবিলিটি যেহেতু বেশি, মোর লায়াবিলিটি, তাহলে কমিশন হচ্ছে কি নেবে? মোর কমিশন চার্জ করবে। মোর দ্যান কার থেকে? ব্রোকারের থেকে। বুঝতে পারছি? ব্রোকার থেকে সে বেশি কমিশন চার্জ করে। পরের টপিক। এবার এই যে বিক্রি বাট্টা হয়, উৎপাদক যতটা বিক্রি করবে, উৎপাদক যে দ্রব্যটা উৎপাদন করছে সেটা তো আর শোকেসে তুলে রেখে দিলে হবে না, সেটা তো তাকে বিক্রি করতে হবে। হবে কি হবে না? আমি কি বলতে চাই বুঝতে পারছো? তো কি কে কার দ্বারা উৎপাদক বিক্রি করবে? উৎপাদক একজন, মানে উৎপাদককে ইংরেজি বলে ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার প্রথমে তার দ্রব্য কাকে দেবে? হোলসেলারকে দেয়। কাকে দেয়? হোলসেলার। হোলসেলার উৎপাদকের কাছ থেকে অনেকটা দ্রব্য একবারে কিনে নেয় এবং স্বল্প মূল্যে কিনে নেয়। বুঝতে পেরেছ? তাহলে হোলসেলার উৎপাদক বা ম্যানুফ্যাকচারের যে রিস্কটা সেটা কমিয়ে দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম মাল উৎপাদকের যে বিক্রির চিন্তা সেটা কে নিয়ে নিচ্ছে? হোলসেলার নিয়ে নিচ্ছে। যে তাহলে সে মধ্যস্থতাকারী হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পারছো? মিডিলম্যান থেকে তোমার লায়াবিলিটি কি করছে? রিস্কটাকে কমিয়ে দিচ্ছে। এবার হোলসেলার নিয়ে তো আচার বানাবে না বা দুগ্ধ না দেবে না অন্যগুলোকে, সে কাকে বিক্রি করবে? রিটেলার। কাকে বিক্রি করবে? রিটেলার বা খুচরা ব্যবসায়ী। তাহলে মাথায় রাখতে হবে হোলসেলার ম্যানুফ্যাকচারের কাছ থেকে কেনে, মানে উৎপাদকের কাছ থেকে কেনে, আর বিক্রি করে কাকে? রিটেলার। রিটেলার অপরদিকে কার কাছ থেকে কেনে? হোলসেলারের কাছ থেকে কেনে, আর বিক্রি করে কাকে? ক্রেতা, ভোক্তা, কনজিউমার। কনজিউমার মিন্স আমরা যারা দ্রব্যটা কিনছি পুনরায় বিক্রি করার জন্য, ভোগ করার জন্য। ক্লিয়ার? তাহলে ম্যানুফ্যাকচারার বুঝতে পেরেছো, হোলসেলার কাকে বলে বুঝতে পেরেছো, রিটেলার বুঝতে পেরেছো, এবং কনজিউমারের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই ছিল মধ্যস্থতা কাজ। ক্লিয়ার? আই হোপ এতটুকু তোমরা বুঝে গেছো। তো তো এরপরের যে টপিকটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এরপরের যে টপিক আছে তাতে আমরা কি দেখতে পাচ্ছি? যে পরিবহন। ঠিক আছে, তোমাদের বইতে যে পরিবহন মানে ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো ট্রান্সপোর্ট সিস্টেম যদি না থাকে কারবার এগাতে পারবে? তুমি কখনো দেখেছো যে পাহাড়ের একদম চূড়ায় গিয়ে কোনো কারবার হয়েছে? পার্বত্য ভূমিতে কারবার দেখতে পেয়েছো? দেখতে পারো? বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, কেন গড়ে উঠতে পারবে না জানো? ট্রান্সপোর্ট সিস্টেম না। কি নেই? ট্রান্সপোর্ট সিস্টেম মানে পরিবহন। এই পরিবহন ব্যবস্থা দ্বারা কি হয়? কাঁচামাল কারখানায় আসে, আর দ্রব্য উৎপাদনের পর উৎপাদিত দ্রব্য কোথায় পৌঁছে যায়? ভোক্তার কাছে পৌঁছাতে পারে। তো যেখানে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো নেই সেখানে কারবার গড়ে উঠতে পারে? তাহলে কারবারের গড়ে তোলার পিছনে বা একটা কারবার যদি সফলতা পেতে চায় তাহলে তার পিছনে পরিবহন ব্যবস্থা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি যদি না প্রপার থাকে তাহলে কারবার ডেভেলপ করতে পারবে না। ভালো উন্নত মানের রাস্তা, পরিবহন ব্যবস্থা, হাইওয়ে পাশে দেখবে যেন কারবার গড়ে ওঠে। কারবার তোমার আমার বাড়ির গলির পিছন দিকে কারবার গড়ে উঠতে পারবে না, ট্রান্সপোর্ট কস্ট হিউজ হয়ে যাবে। কোথায় করে বড় বড় কারবার? বাইপাসের পাশে, যাদের চটজলদি গাড়ি, বড় বড় গাড়িতে করে কাঁচামাল আসে, ইজিলি ট্রান্সপোর্ট ব্যবস্থার থ্রুতে কাঁচামাল আনা যেতে পারে, উৎপাদিত দ্রব্য বিক্রি করা যেতে পারে। তাহলে পরিবহন ব্যবস্থা হচ্ছে কারবারের অগ্রগতির জন্য একটা অন্যতম উপাদান। ক্লিয়ার কনসেপ্ট? এবারে কারবারের যে পরিবহন ব্যবস্থার কথা আমরা বলছি, একে আমরা এখানে আমাদের যদি এমসিকিউতে পরীক্ষা, তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমাদেরকে মাথায় রাখতে লাগবে, ভারতবর্ষের 4টে বড় শহর যাকে মেট্রো সিটি বলা হয়, তাগুলো হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। এই কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে, বাংলায় বলা হয় স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে, তোমাদের বইতে আছে, দাগ দিয়ে রাখবে। স্বর্ণ চতুর্ভুজ হাইওয়ে বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হাইওয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। বুঝতে পারছি? হ্যাঁ কি না? কি নাম বললাম? স্বর্ণ চতুর্ভুজ। কোন 4টে শহর? চতুর্ভুজ মানে 4টে শহর। কোনটা? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, 4টে মেট্রো সিটি। এছাড়া সড়ক পথ ছাড়া জলপথও দরকার। জলপথ হচ্ছে সব থেকে সস্তার ট্রান্সপোর্ট সিস্টেম। এই জলপথ ব্যবস্থার মাধ্যমে ভারত অভ্যন্তরীণ বাণিজ্য মানে ইন্টারনাল ট্রেড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ট্রেড বা ফরেন ট্রেডের ক্ষেত্রেও কি করতে পারে? সুবিধা পায়। ভারতবর্ষের যদি ম্যাপটা দেখো, ম্যাক্সিমাম জায়গা যেখানে ভারতবর্ষের জলপথের সাথে কি যুক্ত, এবং ভারতবর্ষ নদীমাতৃক দেশ, তাই না? তাহলে জলপথ এখানে অনেকটাই কি সুবিধাজনক অবস্থায় ভারত রয়েছে। আর এই জলপথকে আবার দুভাগে ভাগ করা যায়, ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল আর একটা নাম হচ্ছে ওশিয়ান ট্রান্সপোর্ট বা সমুদ্রের থ্রুতে কি হয়? কাঁচামালের আমদানি আর উৎপাদিত দ্রব্য বিদেশে সহজে কি করা যায়? রপ্তানি করা। খিদিরপুর ডক, তাই না? বিশাখাপত্তনম, মুম্বাই, নাম তো শুনেইছো, চেন্নাই এর আশেপাশে যতগুলো অনেক বন্দর গড়ে উঠেছে, যেখানে বড় বড় জাহাজ সহজেই ভারতের সীমারেখায় আসতে পারে। এবং জলপথ হচ্ছে অন্যতম সস্তা ট্রান্সপোর্ট সিস্টেম। যত সস্তা ট্রান্সপোর্ট, কস্ট তত কম, উৎপাদন ব্যয় কম হলে প্রতিযোগিতামূলক বাজারে তুমি টিকে থাকতে পারবে, ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট স্যার, তাহলে কারবার কাকে বলছে? কারবার এই কথাটার মানে হচ্ছে বাংলায় বলতে গেলে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা। ইংরেজিতে বিজনেস মিনিং স্টেট অফ বিং বিজি উইথ এনিথিং। কোনো কিছু নিয়ে কি থাকা বললাম? ব্যস্ত থাকা অবস্থা। কারবার তোমাদের বইতে অনেক কিছু জিনিস পাবে, কিন্তু কারবার মানে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে গিয়ে একটাই বৈশিষ্ট্য পড়তে লাগবে তোমাদেরকে, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হচ্ছে। বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির যে কোনো কার্যকলাপকেই বলা হয় কারবার। তা বারংবার বিনিময় মানে তুমি একটা সাইকেল পেলে, সাইকেলটা তোমার পুরনো হয়ে গেছে, তুমি বিক্রি করলে, এটা কারবার নয়, কারণ তুমি বারবার কেনাবেচা করছো না। কিন্তু যে সাইকেল বারবার কিনছে বিক্রি করছে সেটা তার কাছে কারবার। তাহলে বারংবার বিনিময়ের মাধ্যমে মানুষের অভাব মোচন হচ্ছে। কি হচ্ছে? অভাব মোচন। কাউকে তুমি বিক্রি করছো বা কোনো কাজ করছো, কিন্তু তাতে কারোর অভাব মোচন হচ্ছে না, সেটাকে আমরা কারবার বলবো না, সেটা অকাম বা কুকাম, তাই না? যাতে কারোর অভাব মোচন হচ্ছে না। কথাটা বুঝতে পারছি? বারংবার বিনিময় করছো, চালের বদলে তুমি কি করছো? ডাল নিচ্ছ, এটা বারংবার বিনিময় হচ্ছে এবং এটাতে অভাব মোচন হচ্ছে। কিন্তু তুমি এমন কিছু শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছ, এতে অভাব তোমার মোচন হচ্ছে, বাদ বাকিতে কোনো মোচন হচ্ছে। তাহলে বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ উপযোগ কি? বনের যে কাঠ
সেই কাঠের ভেতরেও একটা ক্ষমতা আছে। সেই কাঠকে যখন আমরা শ্রমের সাহায্যে, যন্ত্রের সাহায্যে তার আকারকে পরিবর্তন করে তার থেকে চেয়ার বানাচ্ছি, তখন তার থেকে উপযোগিতা পাচ্ছি না? উপযোগিতা মানে হচ্ছে দ্রব্যের ভেতরে অন্তর্নিহিত ক্ষমতা, তার ভেতরে ইন্টারনাল পাওয়ার, যেটা আমাদের অভাবকে মোচন করতে পারছে, আমাদের অভাব রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারছে, তাকে বলা হচ্ছে কি উপযোগিতা। ইকোনমিক্সে তোমরা পড়েছো উপযোগিতা, তাই না? তাহলে বারংবার বিনিময়ের মাধ্যমে সমাজে মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে উপযোগ সৃষ্টির যে কোনো কার্যকলাপকে কি বলে? কারবার বলা হয়। এনি অ্যাক্টিভিটি ডাইরেক্টেড টু ক্রিয়েট ভ্যালু অফ রিমুভিং ওয়ান্টস অফ ম্যান ইন সোসাইটি থ্রু রিকারিং এক্সচেঞ্জ। মানুষের যে ওয়ান্টস, চাহিদা, সেটাকে রিমুভ করে দিচ্ছে রিকারিং এক্সচেঞ্জের মাধ্যমে, বারবার কেনা বেচার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে স্যার কারবারের বৈশিষ্ট্য কি? কারবারের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কারবার ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, বিজনেসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নো রিস্ক নো গেইন। তাহলে কারবার মানে কি রয়েছে? রিস্ক রয়েছে। কারবার মানে কি রয়েছে? রিস্ক ছাড়া কিসের কারবার? কারবার মানে কি থাকবে? ব্যবসায় কি থাকবে? ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে। সেকেন্ড, একজন উদ্যোক্তা দরকার, যাকে আমরা ইংরেজিতে বলি অন্ত্রপ্রেনিয়র, যে উদ্যোগ নিয়ে কারবারকে শুরু করবে। যেমন ভারতবর্ষের বুকে এরকম অনেক অন্ত্রপ্রেনিয়র জন্ম হয়েছে, যেমন ধীরুভাই আম্বানি, রিলায়েন্স গোষ্ঠীর উদ্যোক্তা। উদ্যোক্তা মানে যে ব্যক্তি উদ্যোগ নিয়ে কারবারকে সৃষ্টি করে। তৃতীয়, মূলধন, মালিক কারবারে যা বিনিয়োগ করে সেটাই তার মূলধন, মাত্রায় মালিক ছাড়া অন্য কেউ দিলে সেটা মূলধন। 4, পূর্বানুমান, ফোরকাস্টিং। তুমি কি ধরনের ব্যবসা করবে, তোমার ব্যবসা আগে কি হতে পারে কি না হতে পারে, সব তোমার পূর্বানুমান করতে লাগবে। যে কারবারির পূর্বানুমান যত নিখুঁত হবে, যত অ্যাকিউরেট হবে, সেই বিজনেস তত বেশি এবং ইজিলি ডেভেলপ করবে। আই হোপ ক্লিয়ার। নেক্সট, মুনাফা অর্জন। মুনাফা অর্জন কি? মুনাফা অর্জন হচ্ছে কি, যখন আমরা বিজনেস করব তখন বিজনেসের মেন মোটিভ কি থাকবে? প্রফিট আর্ন করা। দুজন বন্ধু মিলে গরিব মানুষকে খাওয়াচ্ছে, এর পিছনে কোনো প্রফিট আর্নিং এর মোটিভ নেই, সেবা করার মোটিভ। দিস ইজ নট এ বিজনেস। বিজনেস মিন্স আমরা কি জন্য ব্যবসা করি? টু আর্ন প্রফিট। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, শুধুমাত্র প্রফিট করায়, দেখো একটা প্রফিট মেকিং বিজনেসের একটা অন্যতম অবজেক্টিভ উদ্দেশ্য, কিন্তু খালি প্রফিট করার জন্য ছ্যাঁচড়ামি করব, লোককে ঠকাবো, ব্ল্যাক মার্কেটিং করব, ওয়েটে কম দেব, তোমার ইনফেরিয়ার কোয়ালিটি, ইনফেরিয়ার মিন্স খারাপ মানের পণ্য দেব, সেটা নয়। বিজনেসে প্রফিটও থাকবে, তবে তার সাথে জনকল্যাণমূলক কাজ করবে। যেমন চাচা নিজে বিজনেসও করছে, প্লাস টাটার ক্যান্সারের হসপিটালও আছে, তাই না? তাহলে বিজনেসের পাশাপাশি জনকল্যাণমূলক কাজও করা উচিত। যেমন আমাদের এই আসানসোলে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ নাম বলা উচিত নয়, কিন্তু এক্সাম্পলটা অনেক আসানসোলের, শ্যাম মেটালিক। এটা ফুটবল মানে প্রসারের জন্য একটা ক্যাম্প, মানে শ্যাম মেটালিক আসানসোলেরই একটা ফার্ম, তাই না? এটা তো কি জনকল্যাণমূলক কাজ? কি কাজ না, সব কিছু প্রফিটের চোখে দেখলে হবে না। করোনার সময় বহু ভারতীয় কোম্পানি সরকারকে আর্থিক দিক দিয়ে সাহায্য করেছে। সবসময় পয়সা করলেই হবে না, কোনো জনকল্যাণমূলক কাজ করাটাও বিজনেসের দরকার। এতে কি হয়? বিজনেসের রেপুটেশন বা গুডউইল মানে ক্রিয়েট হয়, যেটা আমরা বলছি ইংরেজিতে পাবলিক ওয়েলফেয়ার। নেক্সট, পৃথক সত্তা। কারবার আর কারবারি আলাদা, মালিক আর কারবার কি হয়? সম্পূর্ণ আলাদা। আই হোপ এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? নেক্সট টপিক আমাদের কাছে আসছে কারবার, পেশা আর চাকরি। তোমাদের বইতে দেওয়া আছে কারবার, পেশা এবং চাকরির মধ্যে পার্থক্য কি হয়। বিজনেস, প্রফেশন আর জব, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি? দেখো, বেসিক্যালি যে বিজনেসম্যান বিজনেস করে, সে বিজনেস করার এগেনস্টে কি আর্ন করে? প্রফিট। কি আর্ন করে? প্রফিট।
কিন্তু প্রফেশনাল ব্যক্তি কি পায়? ফি। কি পায়? ফি। অনেকবার এমসিকিউতে আসে, আমার কথাটা রেকর্ড করো, দরকার পড়লে খাতা লিখে নেবে। যারা পেশার সাথে যুক্ত তারা কি পায়? ফি পায়। কি পায়? ফি। যারা কারবারি, কারবার করে তারা কি পায়? প্রফিট বা মুনাফা। আর যারা চাকরি করে তারা মাসের শেষে কি পায়? বেতন। কি পায়? বেতন বা স্যালারি। মাথায় আরো রাখবে, কারবারের জন্য বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই। কারবারের জন্য বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই, কিন্তু পেশায় আসতে গেলে একটা বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। যেমন বিকম পড়লে তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে না, এর জন্য তোমাকে সিএ পড়তে লাগবে, এলএলবি পড়ে পাস করতে লাগবে। ক্লিয়ার করতে পারছি? সমস্ত সায়েন্সের বাচ্চাই কিন্তু ডাক্তার হবে না বা ইঞ্জিনিয়ার হবে না, তাদেরকে মেডিকেল পাস করে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার হতে লাগবে। তাহলে পেশায় আসতে গেলে একটা শিক্ষাগত, এটা তোমার বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। কি শিক্ষার প্রয়োজন হয়? যাকে ইংরেজিতে বলে স্পেশাল নলেজ। কি বলে ইংরেজিতে? স্পেশাল নলেজ। ইউ হ্যাভ মাস্ট অ্যাকোয়ার স্পেশাল নলেজ, তাই না? তোমাকে পেশায় আসতে গেলে স্পেশাল নলেজের দরকার, কিন্তু কারবারে এখানে বিশেষ কোনো দরকার পড়ে না, বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন নেই কারবারের জন্য। কিন্তু চাকরিতে আসতে গেলে একটা সাধারণ শিক্ষার দরকার পড়ে। নর্মাল গ্র্যাজুয়েশন, বিকম, সিএ করেও তুমি পেশায় আসতে, পেশা ছেড়েও চাকরিতেও সিএরা করে। বিভিন্ন ব্যাংকের পেশায় মানে পেশা, বিভিন্ন ব্যাংকের আন্ডারেও সিএরা চাকরি করে পেশায় না গিয়ে। বুঝতে পেরেছ? নেক্সট, কারবার করতে গেলে বিপুল মূলধন বা হিউজ ক্যাপিটালের দরকার পড়ে। কারবার করতে গেলে বিপুল মূলধন বা ইংরেজিতে হিউজ ক্যাপিটালের দরকার পড়ে, কিন্তু পেশায় আসতে গেলে তুলনামূলক কম মূলধনের দরকার পড়ে। তুমি একটা চেম্বার করবে, ডাক্তার, তাহলে কারবার থেকে তো তোমার কম মূলধন লাগবে। হ্যাঁ, মূলধন এখানেও লাগবে, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এখানেও আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। আর চাকরির ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নেই, ক্যাপিটালে কোনো রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে কি, দেখো ভালো করে বুঝবে, বিজ্ঞাপন। কারবারে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, তবে পেশার ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে মনে করা হয় সে ব্যক্তি অযোগ্য। যদিও বা বর্তমানে দেখতে পাই যে অমুক ডাক্তার, অমুক শিক্ষক অ্যাড দেয়, কিন্তু পুঁথিগত কারণে আমাদের কি করতে হবে? যে পেশায় নিযুক্ত ব্যক্তি অ্যাড দিচ্ছে বা বিজ্ঞাপন দিচ্ছে সে অযোগ্য। আর চাকরির ক্ষেত্রে কোনো বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা নেই। এরপরে একটা টপিক আছে একদম ইজি এবং লাস্ট টপিক আজকে, কারবারের উদ্দেশ্য বা গুরুত্ব। কারবার কেন তৈরি করা হচ্ছে? কারবারের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা লাভের জন্যই একজন ব্যবসায়ী তার কারবার স্থাপন এবং পরিচালনা করছে। মানে এ বিজনেসম্যান এস্টাবলিশ অ্যান্ড রান his or her business to earn profit. সেকেন্ড, জনকল্যাণ করা। তোমাদের এখনই বুঝালাম যে শুধুমাত্র প্রফিট নয়, জনকল্যাণও তোমাকে করতে হবে। থার্ড নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কারবার থেকে কি হয়? কর্মসংস্থানের সৃষ্টি হয়। এবং অর্থাৎ মানে কি বলতে, যত বেশি কারবার হবে মানুষ কি হবে? রুটি রোজগার বাড়বে, তাই না? হ্যাঁ কি না? যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, এখানে প্রচুর কলকারখানা আছে, কারবার আছে বলে কি আছে, এখানে কি দেখতে পাওয়া যায়? প্রচুর কর্মসংস্থান, ক্রিয়েশন অফ জব। বুঝতে পারছো? লাস্ট পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। যত কারবার আসবে, কারবার বাড়বে, তাদের উৎপাদিত দ্রব্য আমাদের কি করবে? অভাবকে মিটাবে। আজকে তুমি দেখো আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশগুলিতে, ডেভেলপ কান্ট্রিগুলোতে আধুনিক দ্রব্য। একটা সময় ম্যাক্সিমাম ভারতবর্ষের সাথে তোমাকে একটা এক্সাম্পল বুঝাচ্ছি, উনুনে রান্না করতো, গ্যাস এসছে, তারপর মাইক্রোওভেন এসছে, তারপর নর্মাল টেলিফোন থেকে, ল্যান্ডলাইন থেকে নর্মাল মোবাইল, সুইচওয়ালা ফোনগুলো, তারপরে এসছে আধুনিক টেকনোলজি 4G 5G। কেন? জীবনযাত্রার মান আমাদের উন্নত হচ্ছে। কিসের থ্রুতে? কারবার। যত বেশি কারবার আসবে মানুষের জীবনযাত্রার মান তত বেশি কী হবে? ক্লিয়ার? আজকের টপিক এত কি বলতে থাকলো, নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা। ঠিক।